1948 সালের আগে পৃথিবীতে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না, যেটা আজকে আমাদের চোখের সামনে নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের উপর ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা চালাচ্ছে, শিশুদের মাথায় বোমা ফেলছে, হাসপাতালগুলো ধসিয়ে দিচ্ছে। এই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল গড়ে উঠেছিল অবৈধ দখল এবং জাতিগত নিধনের উপর ভিত্তি করে। চলুন ইসরায়েল প্রতিষ্ঠার পেছনে তাদের নৃশংসতার ইতিহাস কিছুটা জেনে নেওয়া যাক। ইসরায়েল রাষ্ট্র 1948 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। אנו מכריזים בזאת על הקמת מדינה יהודית בארץ ישראל. היא מדינת ישראל. এর আগে সেখানে কোনো জাতীয় সেনাবাহিনী ছিল না, বরং ছিল তিনটি গোপন সশস্ত্র জায়নিস্ট গোষ্ঠী: হাগানা, ইরগুন এবং লেহি। এগুলো ছিল ইউরোপ থেকে আগত ইহুদি অভিবাসীদের দ্বারা গঠিত, যারা উগ্র ধর্মীয় উন্মাদনা এবং লুটের মানসিকতা নিয়ে এই অঞ্চলে এসেছিল। এই অভিবাসীরা সেই সময় থেকেই ব্রিটিশ শাসনের অধীনে থাকা প্যালেস্টাইনে এক ইহুদি রাষ্ট্র গড়তে চেয়েছিল যে কোনো উপায়ে। তারা কখনো নিজেদের মধ্যেও সংঘর্ষে জড়িয়েছে, তবে একই সঙ্গে তারা প্যালেস্টিনীয় বিভিন্ন গ্রামে গ্রামে ত্রাস সৃষ্টি করেছে, সন্ত্রাস, হত্যা এবং জাতিগত নিধন চালিয়েছে। এমনকি ব্রিটিশদের বিরুদ্ধেও হামলা চালিয়েছে। তারা জেরুজালেমে হোটেল উড়িয়েছে, ইউরোপে দূতাবাসে বোমা হামলা চালিয়েছে, এমনকি জাতিসংঘের এক মধ্যস্থতাকারীকেও হত্যা করেছে। এসব সবই ঘটেছে ইসরায়েল নামক কথিত রাষ্ট্র অস্তিত্বে আসার আগেই। 1920 সালে ইহুদি রক্ষার বাহিনী হিসেবে হাগানা গঠিত হওয়ার পরপরই ইহুদি নেতা ভ্লাদিমির জাবতিনস্কি তার আয়রন ওয়াল থিওরি ইহুদিদের মধ্যে ছড়িয়ে দেয়, যেখানে বলা হয় আরবরা, অর্থাৎ ফিলিস্তিনে বসবাসকারী এই নেটিভ আরবরা কখনো স্বেচ্ছায় ফিলিস্তিন ছেড়ে যাবে না। তাই তাদের বিরুদ্ধে একটি লৌহ প্রাচীরের মতো অদম্য সামরিক শক্তি ব্যবহার করতে হবে, যাতে আরবরা বুঝে যায় ইহুদিদের পরাজিত করা সম্ভব নয়। এই থিওরি ছিল মূলত ভবিষ্যতের ইসরায়েলি সামরিক কৌশলের ভিত্তি, যা স্পষ্টভাবেই বলে দিয়েছিল সহিংসতা ও আধিপত্যই ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার একমাত্র পথ। আর এই থিওরির সফল প্রয়োগ শুরু হয়েছিল ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনিদের উপর ম্যান্ডেট নেওয়ার পর থেকেই। সেই সময়ই তারা ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা হাতে নেয়। এরই ধারাবাহিকতায় সে অঞ্চলে ব্যাপক হারে ইউরোপীয় ইহুদিদের অভিবাসন শুরু করে। ব্রিটিশদের সামরিক ছায়ায় এবং ইউরোপ থেকে আসা জায়নিস্টদের সংগঠিত করার মাধ্যমে ফিলিস্তিনিদের ভূমি দখলের পরিকল্পনার বাস্তবায়নের কাজ এভাবেই চলতে থাকে। তখন থেকে জায়নিস্ট সন্ত্রাসী গ্রুপগুলো যেমন হাগানা, ইরগুন, স্টার্ন গ্যাং, এই তিনটি সন্ত্রাসী গ্রুপকে সংগঠিত করে ইসরায়েল, যাদের কাজ ছিল ফিলিস্তিনিদের ভয় দেখিয়ে তাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। এই গোষ্ঠীগুলো সহিংস কর্মকাণ্ড, গণহত্যা ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে জনশূন্য করে ফেলা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই 1948 সালে অবৈধভাবে ইসরায়েল নামক কথিত দেশ সৃষ্টি করা হয়। ফিলিস্তিনি মুসলিমদের উপর ভয়াবহ গণহত্যা চালানো এই সন্ত্রাসী মিলিশিয়াগুলো একত্র হয়েই পরবর্তীতে গঠন করে আইডিএফ, অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনী। মূলত এই সেনাবাহিনীর জন্মই হয় মানবতার বিরুদ্ধে, দখলদারিত্বের পক্ষে, নিরীহ মুসলিমদের রক্ত ঝরানো এক সামরিক প্রতিষ্ঠান হিসাবে। 1948 সালের নাকবার কথা হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। নাকবা অর্থ বিপর্যয়। সংক্ষেপে বলতে গেলে এটা ছিল পুরো ফিলিস্তিনি মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলের ঐতিহাসিক অপরাধ, যখন প্রায় 7,50,000 ফিলিস্তিনিকে জোর করে উৎখাত করা হয়েছিল। 4 শতাধিক গ্রামকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছিল। লাখ লাখ মানুষকে উদ্বাস্তুতে পরিণত করা হয়েছিল। যারা তখন পালাতে পারেনি তাদের হত্যা করা হয়েছিল। এটাই ছিল নাকবা। আর এই ভয়াবহ মুসলিম নিধনে সরাসরি জড়িত ছিল আইডিএফ। পুরো ফিলিস্তিন জাতিগোষ্ঠীকে ভিটেমাটি থেকে উৎখাত করে দেওয়ার এই প্রক্রিয়াই আজও চলছে, নতুন নতুন কায়দায়, কিন্তু একই নীতি: দখল, নির্মূল এবং নিয়ন্ত্রণ। ফিলিস্তিনের উপর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ এর সাম্প্রতিক সময়েও হামলা আগের মতোই অব্যাহত আছে। বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী দাবি করা এই বাহিনী যে শিশু, নারী, বৃদ্ধ কাউকেই ছাড় দেয়নি এবং এখনো দিচ্ছে না, তার প্রমাণ নিচের কিছু ঘটনাতেই স্পষ্ট। 1.
2023 সালের 31 অক্টোবর জাবালিয়া শরণার্থী ক্যাম্পে আইডিএফ এর বিমান হামলায় কমপক্ষে 50 জন নিরীহ মুসলিম নিহত, 777 জন আহত হয়। 2024 সালের 17 অক্টোবরে ইউএন পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলা চালিয়ে সেখানে আশ্রয় নেওয়া 28 জনকে হত্যা এবং 160 জনকে আহত করে আইডিএফ। 3 এর 2 দিন পর 19 অক্টোবরে বেত লাহিয়ার আবাসিক ভবনে আইডিএফ এর হামলায় 87 জন নিরীহ ফিলিস্তিনি ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যায়। 4 29 অক্টোবর আবারও একই স্থানে অর্থাৎ বেত লাহিয়ায় দ্বিতীয় গণহত্যা চালায় আইডিএফ। সেখানে কমপক্ষে 93 জন মুসলিমকে হত্যা করে আইডিএফ, যাদের অধিকাংশই নারী এবং শিশু ছিল। 5 খান ইউনুসের ইউরোপিয়ান হাসপাতালে হামলা 13 মে 2025 সাল। আইডিএফ এর এই হামলায় অন্তত 28 জন ফিলিস্তিনি মুসলিম নিহত হয়। 6 গত 26 মে 2025-এ ফাহমি আল জারজাউই স্কুলে আইডিএফ হামলা চালায়। এই হামলায় অন্তত 36 জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের অধিকাংশই ছিল শিশু ও নারী। 7 অক্টোবর 2023 সাল থেকে শুরু করে 29 মে 2025 পর্যন্ত গাজা উপত্যকায় কমপক্ষে 60,000-এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে এই আইডিএফ। এই ভয়াবহ মানবিক সংকটের মধ্যে গাজায় খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসা সেবার তীব্র ঘাটতি দেখা দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার প্রায় 80% জনগণ আশ্রয়হীন হয়েছেন এবং অধিকাংশ হাসপাতাল আংশিক বা সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে। আজকে যারা ইসরায়েল আত্মরক্ষায় লড়ছে বলে যুক্তি দেন, তাদের আইডিএফ এর এই নৃশংস ইতিহাস জানা জরুরি। আত্মরক্ষা কখনো গর্ভবতী নারীর পেটে গুলি চালানো নয়, হাজার হাজার পাউন্ড বোমা হামলা, স্কুলের হাসপাতাল উড়িয়ে দেওয়া আত্মরক্ষা নয়। যুদ্ধবিরতির সময়ও ইসরায়েল বিমান হামলা চালায়, যুদ্ধের আইনি সীমারেখা অতিক্রম করে, এমনকি রেড ক্রস এবং জাতিসংঘের ত্রাণ সংস্থাও তাদের হাত থেকে রেহাই পায় না। তারা হাসপাতাল ধ্বংস করে, ডাক্তার হত্যা করে, খাদ্যগুদাম জ্বালিয়ে দেয়। আইডিএফ এবং ইসরায়েলের এই অবস্থান নিয়ে এখন পশ্চিমের বিভিন্ন দেশ, এমনকি ইসরায়েলের বন্ধু রাষ্ট্রের মধ্যেও অনেকে প্রশ্ন তুলেছেন। জেনোসাইড এবং কালেকটিভ পানিশমেন্টের মতো জঘন্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ইসরায়েলের মেইন পাওয়ার হাউস আমেরিকা অন্ধভাবে ইসরায়েলের পক্ষে সমস্ত রকম সাপোর্ট দিয়েছে, এখনও দিচ্ছে। এই আমেরিকা এবং ইসরায়েল বিশ্ব দরবারে দাবি করে ইসরায়েল হচ্ছে মিডল ইস্টে একমাত্র ডেমোক্রেটিক কান্ট্রি এবং আইডিএফ হচ্ছে সবচেয়ে মোরাল আর্মি, আর গাজার বিরুদ্ধে তাদের এই যুদ্ধ হচ্ছে সবচেয়ে মোরাল ওয়ার। আমাদের সামনে একবিংশ শতাব্দীর জঘন্যতম এক গণহত্যা ঘটে যাচ্ছে ফিলিস্তিনের ভূমিতে। প্রকাশ্য দিবালোকে দুনিয়ার সব রকম সংস্থা, আইন, নীতি এবং কথিত সভ্যতার সামনে দিয়ে। আর একজন মুসলিম হিসেবে আমাদের এসব থেকে উদাস হয়ে জীবন পার করে দেওয়ার কোনো সুযোগ আছে কি?